নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির। আন্ডারগ্রাউন্ডে অপতৎপরতা করলে কোনো ছাড় নয়, দেশ টিভিকে আইনমন্ত্রী। তারা যদি আন্ডারগ্রাউন্ডে গিয়ে কোনো সন্ত্রাস করার চেষ্টা করে সেটার জবাব আইনি দিক দিয়ে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আরও বাড়ল কারফিউ শিথিলের সময়, স্বাভাবিক সূচিতে ফিরল অফিস আদালত। কাল থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন। ফেসবুক ও টিকটক খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ, ব্যাখ্যা দিবেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা। 6 সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া ও শিক্ষার্থীদের উপর গুলি ছোড়া বন্ধে নির্দেশনা চেয়ে করা রিটের ফের শুনানি আজ। এবং ইরানের তেহরানে আবাসস্থলে গুপ্ত হত্যার শিকার হামাস প্রধান ইসমাইল হানিয়া, হামলার দায় স্বীকার করেনি কেউ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবার বিস্তারিত। নিষিদ্ধের পর জামাত শিবির আন্ডারগ্রাউন্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কোনো ছাড় নয়, দেশ টিভিকে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, ৭১-এ তারা যেভাবে বর্বরতা চালিয়েছিল ঠিক একই কায়দায় কোটা আন্দোলনে ভর করে নৃশংসতা চালিয়েছে চক্রটি। শামীমা আক্তারের রিপোর্টে বিস্তারিত। দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকে মুখোমুখি আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার রাত 9:30টার কিছু পরে দেশ টিভি কার্যালয়ে পৌঁছান মন্ত্রী। তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। মন্ত্রী দেশ টিভি কার্যালয় ঘুরে দেখেন। দেশ সাম্প্রতিকে আইনমন্ত্রী বলেন, বুধবারেই প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হবে জামায়াত শিবির। নিষিদ্ধের পর আন্ডারগ্রাউন্ডে গিয়ে কোনো অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এরা আন্ডারগ্রাউন্ডে গিয়ে আপনার কোনো সন্ত্রাস করতে পারে কিনা, সেখানে আমি বলবো যে দেখেন, তারা যদি আন্ডারগ্রাউন্ডে গিয়ে কোনো সন্ত্রাস করার চেষ্টা করে সেটার জবাব আইনি দিক দিয়ে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তারা যদি আপনার জনগণের জানমালের ক্ষতি করে আমরা অবশ্যই কঠোর হস্তে সেটা দমন করার জন্য প্রস্তুত আছি। এক্স মেয়র গাজীপুরের জাহাঙ্গীরের ক্ষতগুলি দেখানো হলো এবং আপনারা দেখেছেন যে যাত্রাবাড়িতে একজন পুলিশকে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। এই নৃশংসতা কিন্তু জামাত শিবির, বিএনপি আর ছাত্রদলই করতে পারে। তার কারণ হচ্ছে 1971-এর নৃশংসতাটা এরকমই ছিল। তিনি বলেন, ৭১-এ যেভাবে জামায়াত ঘৃণ্য কর্মকাণ্ড জড়িত ছিল, সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনকারীদের উপর ভর করে একই ধরনের নৃশংস বর্বরতা চালিয়েছে তারা। 53 বছর পরেও বাংলাদেশকে তারা অকার্যকর করার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার জন্য এখনো ষড়যন্ত্র এবং আমি বলবো যে সন্ত্রাস যুক্ত। এ সময় মন্ত্রী বিচার বিভাগীয় তদন্ত কমিশনের নিরপেক্ষ তদন্তের স্বার্থে কোটা আন্দোলন ও ঘটে যাওয়া নৃশংসতার বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাকে বাধাগ্রস্ত করতেই উন্নয়ন প্রকল্পে হামলা চালিয়েছে জামায়াত শিবির চক্র। বাংলাদেশকে নষ্ট করে দেওয়া। শামীমা আক্তার, দেশ টিভি। এর আগে মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক জানান, নির্বাহী আদেশে আজ নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির। কোটা আন্দোলনের নামে যে সহিংসতা হয়েছে তাতে সাধারণ শিক্ষার্থীরা নয়, বরং বিএনপি, জামায়াত, ছাত্রদল, শিবির জড়িত বলে অভিযোগ করেন তিনি। শামীমা আক্তারের আরও একটি প্রতিবেদন। বুধবারের মধ্যেই জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাহী আদেশের মাধ্যমেই এটি করা হবে বলে জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন আইনমন্ত্রী। ওনার বক্তব্যের মধ্যেই কিন্তু প্রথম প্রশ্নের জবাব পাবেন। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক, যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার, এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব কোন আইনি প্রক্রিয়ায় হবে। সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। গেল সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের সভায় জামায়াত শিবির নিষিদ্ধ করার বিষয়ে একমত হয় 14 দলীয় জোট। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়
জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করা। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই সহিংসতার সঙ্গে কোটা আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই। কোটা বিরোধী আন্দোলন করছিলেন তারা কিন্তু বলেছেন এই সহিংসতার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে তথ্য উপাত্ত আছে যে এই জামাত, বিএনপি, ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে। উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে 2013 সালে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দেশে জঙ্গি উত্থান আর ধ্বংসাত্মক কাজের জন্য জামায়াত শিবিরই দায়ী বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 7 মন্ত্রী, 4 সচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। সভা শেষে তিনি জানান, কোনো গণগ্রেফতার হচ্ছে না। শিক্ষামন্ত্রী জানান, কোনো শিক্ষার্থীকে হয়রানি করা হবে না। জয় যাদবের রিপোর্ট। মঙ্গলবার বিকালে 3 মন্ত্রী, 4 প্রতিমন্ত্রী, পুলিশের আইজিপি ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সচিবালয়ে এই জরুরি সভা। প্রায় 3.5 ঘন্টার সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনে ভর করে সারা দেশে নৃশংস তাণ্ডব লীলা চালায় জামাত শিবির। জানান, নিষিদ্ধ হবে এই সংগঠনটি। আমরা জামাত শিবির এখন সব সময় দেখা যাচ্ছে যে এই সমস্ত ধ্বংসলীলার গুলোর পিছনে তারা রয়েছে। যত জঙ্গির উত্থান হয়েছে ওর শিকড় যদি টানেন পিছন থেকে দেখা যায় এগুলি শিবিরের সদস্য কিংবা জামাতের সদস্য। সেই জন্যই আজকে রাজনৈতিক সব দল একত্র হয়ে এই সিদ্ধান্তটি নিয়েছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য। সহিংসতায় কাউকে অযথা গ্রেপ্তার করা হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। আমাদের তথ্য মতে, গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে অ্যারেস্ট করছি। ভুলক্রমে যদি কেউ আবার নিয়ে আসে, আমাদের থানায় অফিসাররা তাদের চেক করে যাদের মনে করে যে নিরাপদ তিনি তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। সহিংসতার শুরুতে 6 জনের প্রাণহানির প্রকৃত কারণ উদ্ঘাটনে গঠিত তদন্ত কমিটির সদস্য বাড়ানো হবে বলে জানান আইনমন্ত্রী। যেহেতু এর পরিধি এবং তার অনুসন্ধান এবং তদন্তের স্কোপ অনেক বেড়ে গেছে, আমরা চিন্তা ভাবনা করছি যে তদন্ত কমিশনের এখন একজনই সদস্য, আমরা সেটাকে 3 জনে করার সিদ্ধান্ত খুব শিগগিরই হয়তো নিতে পারি। শিক্ষামন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবারই বলছি জননিরাপত্তা সর্বাগ্রে, এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। বুধবার থেকে শনিবার পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে চলমান কারফিউ সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল করা হয়েছে। বাকি জেলাগুলোতে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক। আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত সন্ধ্যায়ন কিংবা কারফিউ শিথিল থাকবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দেশের সহিংসতা, নৈরাজ্যের ঘটনায় দায় এড়াতে আওয়ামী লীগ জামায়াতের রাজনীতি নিষিদ্ধের পদক্ষেপ নিয়েছে বলে মনে করেন রাজপথের বিরোধী দলীয় জোটের নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে, একের পর এক ইস্যু তৈরির প্রজেক্ট হিসেবে জামায়াতকে নিষিদ্ধের বিষয়টি সামনে এনেছে সরকার। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। সোমবার রাতে গণভবনে 14 দলের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপর নিষিদ্ধের প্রক্রিয়া শুরু করেছে সরকার। দেশে উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকারের এমন পদক্ষেপে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। সিদ্ধান্ত আমরা নিয়েছি, এখন সরকার এটাকে বাস্তবায়িত করবেন। দেশের চলমান পরিস্থিতিতে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিকল্প নেই বলে মনে করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। সাম্প্রদায়িক চিন্তা চেতনার রাজনৈতিক সন্ত্রাসী শক্তির উৎস হচ্ছে এই জামাত। সময়ের জরুরি প্রয়োজনে আজকে জামাতকে নিষিদ্ধ করা ছাড়া
বিকল্প নাই। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের উদ্যোগ সরকারের সহিংসতা ও নৈরাজ্যের দায় এড়ানোর চেষ্টা হিসেবে দেখছেন যুগপৎ আন্দোলনের সমমনা দলের নেতারা। তারা যদি কোনো রাজনৈতিক পরোক্ষ অ্যালাইনমেন্ট তৈরি করতে চায়, আমার আশঙ্কা সরকারের এই অবস্থানটা থাকবে না। বিদ্যমান সংকটের প্রেক্ষিতে পুরো ঘটনার দায়িত্ব নিয়ে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের যে প্রশ্নটা এখন প্রায় সমস্ত মহল থেকে উচ্চারিত হচ্ছে, তাকে কিছুটা আড়াল করবার জন্য পুরো জিনিসটাকে একটা বিশেষ গোষ্ঠীকে দায়িত্ব দিয়ে নিজেদেরকে বাঁচাবার কৌশল হিসেবে জামাত শিবিরকে এই নিষিদ্ধ করবার কৌশলী উদ্যোগ। তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য আরও কঠিন এবং কঠোর ব্যবস্থা এবং জনগণের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, সেই যুদ্ধ ঘোষণার আরেকটা প্রক্রিয়া হচ্ছে এই নতুন আরেকটা উপাদান, আরেকটা এজেন্ডা জাতির সামনে এনেছে। মঙ্গলবার বিকেলে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কোন রাজনীতি গ্রহণ করবে বা বর্জন করবে তা দেশের জনগণই সিদ্ধান্ত নেবে। সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়। এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট। আমাদের বক্তব্যে আমরা খুব পরিষ্কার, আমরা বিশ্বাস করি আপনার বহুদলীয় গণতন্ত্রে। আমরা বিশ্বাস করি যে যারা যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার। এখন জনগণের দায়িত্ব হচ্ছে সেটা দিয়ে কার রাজনীতি সে গ্রহণ করবে, কার রাজনীতি সে গ্রহণ করবে না। এর জন্য যেটা দরকার সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন। আজকে যে এত ক্রাইসিস, এই ক্রাইসিসগুলো মূলত হচ্ছে আপনাদের দেশে কোনো প্রতিনিধিত্বমূলক গণ সরকার নাই। ক্ষমতাসীন আওয়ামী লীগ জঙ্গিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার পরিকল্পিতভাবে এই দেশের জঙ্গিবাদের তারা পৃষ্ঠপোষকতা করেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চলমান কারফিউর বিধি নিষেধ আরও শিথিল হয়েছে। স্বাভাবিক সূচিতে ফিরেছে সরকারি বেসরকারি অফিস। ব্যাংকে লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। দেশব্যাপী চলমান কারফিউতে চলাফেরার ক্ষেত্রে বিধি নিষেধও আরও শিথিল করা হয়েছে। রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে বুধবার থেকে শনিবার সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আজ থেকে স্বাভাবিক সূচিতে ফিরেছে অফিস আদালতও। এছাড়া কাল থেকে স্বল্প দূরত্বের লোকাল মেল ও কমিউটার ট্রেনগুলো চলাচল করবে। আজ থেকে স্বাভাবিক সূচিতে ফিরল অফিস আদালত। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোরশেদ। নিয়াজ, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন স্বাভাবিক সূচিতে ফিরল অফিস আদালত, এই নিয়ে কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে সেই নগর ভবনের সামনে। আপনি যেটা জানতে চেয়েছিলেন, আসলে স্বাভাবিক সূচিতে ফিরেছে আজকে অফিস সময়সূচি এবং সকাল 9টা থেকে আজকে ঠিক পূর্বের ঘোষণা যেভাবে সময়সূচি অনুযায়ী চলেছিল সেটি কিন্তু আজকে ফিরেছে এবং 5টা পর্যন্ত কিন্তু এই অফিস চলবে। আপনাকে একটু বলে রাখি, গেল টানা কয়েকদিন আপনার কারফিউ জারির পরে কিন্তু আসলে আপনার এই এবং সাধারণ ছুটি ঘোষণার পর কিন্তু অফিস খুলেছে, তবে আপনার ধাপে ধাপে কারফিউ শিথিল করেছে এবং অফিসের সময়সূচি কিন্তু ধাপে ধাপে বাড়িয়েছে। সেই জায়গা থেকে কিন্তু অনেক কয়েকদিন পরে কিন্তু আজকে কিন্তু প্রথম একেবারে আপনার স্বাভাবিক যে অফিস সময়সূচি সেটিতে কিন্তু আজকে প্রথম ফিরেছে এবং আজকে কিন্তু সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এই অফিস সময়সূচি চলবে। এবং আমি দক্ষিণ সিটি কর্পোরেশন এই নগর ভবনে এসে যেটা দেখলাম আর কি, সেটাই আসলে আপনার সকাল থেকেই কিন্তু সেই 9টা নাগাদই কিন্তু আসলে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছেন। এবং আমরা দেখেছি আসলে যারা সেবা নেওয়ার জন্য যারা যেসব জনগণ রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং তারা কিন্তু আসলে আপনার কাজ সেবা নিচ্ছেন এবং যে এখনো আসলে অনেকে আপনার আসছেন যে আবার কিন্তু সেই কর্মবাস্তমায় যে চাঞ্চলতা, অফিসের যে চাঞ্চলতা সেটি কিন্তু আসলে ফিরে এসেছে এবং তারা কিন্তু আপনার বেশ আপনার যে গেল কয়েকদিন যে দেশের চলমান পরিস্থিতির কারণে যে উদ্বেগ এবং উৎকণ্ঠা ছিল সেটি কিন্তু আসলে কাটিয়ে আজকে কিন্তু বেশ আপনার স্বাভাবিক পর্যায়ে কিন্তু তারা ফিরে এসেছে এবং তারা কিন্তু আপনার আজকে থেকে কিন্তু আপনার সেই যে কয়েকদিন টানা পরিস্থিতি, কয়েকদিন টানা চলমান যে অস্থিরতা ছিল সেটি পরে আজকে তাদের আসলে কিছুটা স্বাচ্ছন্দ্য ফিরেছে আপনার আর অফিসে। এবং আমরা দেখেছি এখন পর্যন্ত কিন্তু আপনারা সবাই কিন্তু আসলে আপনার অফিসে কর্মব্যস্ত সময় পার করছেন। এই ছিল আমার কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। নিয়াজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, স্বাভাবিক সূচিতে ফিরল অফিস আদালত, এই বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী নিয়াজ মোরশেদের কাছ থেকে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির কারণে দেশে বন্ধ থাকা ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে আজ সিদ্ধান্ত আসতে পারে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। 5 দিন পর 23 জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। আর 11 দিন পর মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হলেও মিলছে না স্বাভাবিক গতি। এছাড়া এখনো চালু হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এবং শিক্ষার্থীদের উপর গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের ফের শুনানি আজ। ডিবি হেফাজত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে সোমবার হাইকোর্টে একটি রিট আবেদন করেন আইনজীবী মঞ্জুরুল আল মতিন ও আইনুন নাহার। দ্বিতীয় দিনের শুনানিতে নারায়ণগঞ্জে বাসার ছাদে 6 বছরের শিশু রিয়ার মৃত্যু নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেন তাদের আইনজীবী। এই সময় মৃত্যু নিয়ে মন্তব্য করেন আদালত। এছাড়া সমন্বয়কদের হেফাজতে রাখার বৈধতা নিয়েও কথা বলেন আইনজীবীরা। আর 6 সমন্বয়ককে নিরাপত্তা হেফাজতে রাখার যৌক্তিকতা তুলে ধরেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। দফায় দফায় বন্যা, এরপর কোটা সংস্কার আন্দোলন ও কারফিউর কারণে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে পর্যটন খাতে ধস নেমেছে। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বাতিল হয়েছে শত শত বুকিং, লোকসান হচ্ছে কোটি টাকা। বিপাকে পড়েছেন পর্যটন সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। বছর জুড়ে হাজারো পর্যটকের সরগম থাকে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে পর্যটন স্পটগুলো, কিন্তু চলমান পরিস্থিতিতে পর্যটন সমৃদ্ধ এই দুই জেলা এখন পর্যটক শূন্য। পর্যটক না আসায় বিপাকে পড়েছেন সুনামগঞ্জের হাউসবোট মালিক ও শ্রমিকরা। টাঙ্গুয়ার হাওরে রয়েছে ছোট বড় 200 থেকে 300 নৌকা ও 125টি হাউসবোট, কিন্তু পর্যটক না থাকায় শহরের সাহেববাড়ি ঘাট, তেঘরিয়া, মল্লিকপুর, অচিন্তপুর, ওয়েস্টখালী, লঞ্চঘাট এলাকায় সারি সারি নোঙর করে রাখা হয়েছে দৃষ্টিনন্দন সব হাউসবোট। পরপর 3 দফা বন্যার কারণে অনেক পর্যটক তাদের বুকিং বাতিল করেছেন। এখন কারফিউর কারণে গেল 10 দিন যাবৎ কোনো পর্যটক আসছেন না। এতে কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে পর্যটন খাত। এর মধ্যে আমাদের বোটে থাকা যে শ্রমিকদেরকে চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। আমাদের মালিকের কাছেও আমাদের দাবিটা করতে পারতেছি না, কিন্তু আমরা খুবই কষ্টের মধ্যে আছি। একটা স্টাফে প্রায় মাসে 30 থেকে 40,000 টাকা ইনকাম করে, পুরা এই টাকাগুলো ক্যান্সেল। এদিকে মৌলভীবাজারের অর্ধশত পর্যটন স্পট খা করছে। এই পরিস্থিতিতে জেলায় ছোট বড় মিলিয়ে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্টের বুকিং বাতিল হয়েছে। ট্যুর গাইডরা অলস দিন কাটাচ্ছেন। এখন পর্যটকের খরা বললেই চলে, যার কারণে আমাদের অবসর সময় যাচ্ছে, আমাদেরও ভালো লাগছে না। ভাড়া, তারপর নিজের হাত খরচ, কর্মচারী বেতন সবকিছু মিলিয়ে এখন একটা বিপর্যয়ের মধ্যে আছি। এখানে জীবিকা নির্বাহ করতাম ট্যুর গাইড করে, কিন্তু এখন লোক না আসার কারণে আমরা পুরোদমেই বেকার হয়ে পড়েছি। লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে এই সময়ে প্রতিদিন 300 থেকে 400 পর্যটক আসতেন। বর্তমানে তা নেমেছে 30 থেকে 40 জনে। কমেছে সরকারের রাজস্ব আয়। এখন 30 থেকে 40 জন পর্যটক প্রবেশ করছে, যার ফলে আমাদের রাজস্ব আয় অনেকাংশ কমে গেছে। বন্যা সহ নানা কারণে পর্যটন শিল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে ব্যবসা টিকিয়ে রাখতে শঙ্কায় রিসোর্ট মালিক। আমাদের স্টাফ বলেন বা যে কোনো গ্যাস, কারেন্ট সবকিছুরই যে এরকম অবস্থা আছে, সেটা নিয়ে এই পর্যায়ে চলাটা অনেক সমস্যা হয়ে গেছে। জেলার পর্যটন ব্যবসায় ধস হওয়ায় প্রায় 50 কোটি টাকার মতো ক্ষতি হওয়ার দাবি করছে শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থা। মৌলভীবাজার জেলার হোটেল মালিকদের 50 কোটি টাকার মতো একটা ক্ষতি হতে পারে বলে আমরা ধারণা করছি। এই পর্যায়ে আমরা আমাদের ক্ষতিটা কিছুটা পুষিয়ে ওঠার জন্য সরকারের কিছু আর্থিক সহযোগিতা আমরা কামনা করছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার আশা পর্যটন খাত সংশ্লিষ্টদের। ফারিয়া ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দ্রব্যমূল্যের বাজারের অস্থিরতার মধ্যেই কুষ্টিয়ায় আবারও ঊর্ধ্বমুখী চালের বাজার। সব ধরনের চালই কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। আর দফায় দফায় চালের এমন দাম বৃদ্ধিতে অসহায় সাধারণ ভোক্তারা। দ্রুত দাম নিয়ন্ত্রণের দাবি তাদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট।
সপ্তাহ দুয়েক স্থিতিশীল থাকার পর কুষ্টিয়ায় আবারও ঊর্ধ্বমুখী চালের বাজার। খুচরা বাজারে সব ধরনের চালের দামই কেজি প্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা। সরু মিনিকেট চাল কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 68 থেকে 69 টাকায়। কাজললতা চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা। আর মোটা আটার চাল কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে বাসমতি চালের দাম, যা কেজিতে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 90 টাকায়। সাধারণ নিম্নবিত্ত মানুষ যারা সবসময় কিনছে সেটাও 52 টাকার থেকে এখন 54 টাকা করে বিক্রি হচ্ছে। বর্তমান বাজারে সব চাউলের দামই কেজিতে 2-3 টাকা বাড়ছে। এর ভিতরে মিনিকেটটা আমরা বিক্রি করছি বর্তমানে 68 টাকা কেজি। আমরা মিল থেকে চাল কিনি, ওনারা যেভাবে দাম বাড়ায় আমাদের বাজারে আমরা খুচরা পর্যায়ে 2 টাকা কেজির মধ্যে খরচ খরচা বাদে লাভে বিক্রি করি। আর দ্রব্যমূল্যের বাজারের এমন অস্থিরতার মধ্যেই আরেক দফায় চালের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। বলছেন যে কোনো মূল্যে চালের দাম নিয়ন্ত্রণের কথা। এখন আসলে চাউল কিনতে গেলে বাজার হয় না, বাজার করতে গেলে চাউল হয় না। এখন আমাদের মতো মধ্যবিত্ত মানুষের অনেক সমস্যা হয়ে যায়। প্রত্যেকটা চালের দাম কেজিতে 2 টাকা 3 টাকা 4 টাকা বাড়ছে আর কি। তো এই অবস্থা বিভিন্ন অজুহাত তাদের। এদিকে চালের দাম বৃদ্ধির কারণ হিসেবে মিল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। বলছেন ধানের দাম বৃদ্ধি ও সংকটের কারণে চাল উৎপাদনে বেড়েছে খরচ, তাই বাড়ছে চালের দাম। 1 কেজি সরু ধানের দাম 45 টাকা মোকামি দাম চেয়েছে, যার চাউলের ক্রাশিং করলে পারে 70 টাকার উপরে পড়তা পড়ে। আমাদের সরকার যে রেট দেবে আমরা সেই রেটে মানবো, কিন্তু ধান আর চাল থেকে ধান থেকে কিন্তু চাল হয়। চাউল যদি ধান যদি আমাকে বেশি রেটে কিনতে হয়, চাউল কিন্তু আমাকে বেশি রেটে বেচতে হবে। কারণে অকারণে দফায় দফায় চালের দাম বৃদ্ধির এমন প্রবণতা বন্ধ না হলে অস্থিরতা কাটবে না দেশের চালের বাজারে। তাই চালের বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ইরানে গুপ্ত হত্যার শিকার হলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, রাজধানী তেহরানে আবাসস্থলে তাকে হত্যা করা হয়েছে। এই সময় নিহত হয়েছেন তার এক নিরাপত্তারক্ষীও। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হানিয়া তেহরানে গিয়েছিলেন। আফরিন মই রিপোর্টে বিস্তারিত। গাজায় ইসরায়েলি নারকীয় তাণ্ডবের মধ্যে গুপ্ত হত্যার শিকার হলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। হামলায় নিহতের খবর নিশ্চিত করেছে হামাস। ইরানি বিপ্লবী গার্ড বাহিনীও হামাসের এর শীর্ষ নেতা নিহত হওয়ার খবর জানিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস RIGC তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও তিনি কিভাবে নিহত হয়েছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করেনি। এছাড়া এই হামলার দায় স্বীকারও করেনি কেউই। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হানিয়া তেহরানে গিয়েছিলেন। গেল কয়েক বছর ধরেই কাতারে বসবাস করে আসছিলেন তিনি। ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও তাকে ওই গোষ্ঠীর শীর্ষ নেতা মনে করা হয়। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর আবারও আলোচনায় আসেন হানিয়া। গণমাধ্যমের বরাতে জানা যায়, হামাসের উত্থানকালে ফিলিস্তিনের সুন্নি মুসলিমদের রাজনৈতিক ও সামরিক আন্দোলনের সামনের কাতারে ছিলেন ইসমাইল হানিয়া। 1989 সালে তাকে 3 বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল। এরপর 1992 সালে লেবাননের সীমান্তের শূন্যরেখায় ছেড়ে দেওয়া হয়। 1 বছর নির্বাসনে থাকার পর ইসমাইল হানিয়া গাজায় ফেরেন। 1997 সালে হামাসের মতাদর্শী গুরুর কার্যালয়ের প্রধানের দায়িত্ব পান তিনি। ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে হামাস বেশিরভাগ আসনে জয় পাওয়ার পর 2006 সালে ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দেয় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় মাহমুদ আব্বাসের দল ফাত্তার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং প্রধানমন্ত্রীর পদ থেকে হানিয়াকে সরিয়ে দেওয়া হয়। পরে 2017 সালে ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। এরপর তাকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। লেবাননের বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শিশু সহ অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত আরও 74 জন। এদিকে এই হামলার বিষয়ে হিজবুল্লাহ এখনো কোনো মন্তব্য করেনি। তবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষ কমান্ডার হত্যার দাবি
আইডিএফ এর। এই সংঘাত এড়াতে কাজ করছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর মধ্যেই দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আরও জানাচ্ছেন আফরিন মৌ। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 7:40 একের পর এক বিকট শব্দে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, রাজধানীর পার্শ্ববর্তী এলাকা হারেত হ্যারিতে হিজবুল্লাহর সুরা কাউন্সিলে সিনিয়র কমান্ডারকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। যদিও এ কমান্ডার নিহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এতে শিশুসহ বেশ কয়েকজন প্রাণ হারান। এছাড়া আহত হন অর্ধশতাধিক। এই বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সামরিক উপদেষ্টা মুহসিন শকরকে হত্যার দাবি আইডিএফ এর। হামলার পরপরই ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে ফোনালাপ করেছেন নেতানিয়াহু। এ সময় হিজবুল্লাহর সহ্যের সীমা অতিক্রম করেছে বলেও দাবি তার। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত যেভাবে ছড়িয়ে পড়ছে, এতে খুব দ্রুতই তা যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। তবে বৈরুতে হামলার জবাব হিজবুল্লাহ কিভাবে দেয় তার উপর নির্ভর করছে ক্রমবর্ধমান উত্তেজনা কোন দিকে মোড় নেয়। এর মধ্যে একেই ইসরায়েলের সুস্পষ্ট আগ্রাসন আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। যদিও পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। আমরা বিশ্বাস করি না যে সর্বাত্মক যুদ্ধ অনিবার্য, এবং আমরা এখনো বিশ্বাস করি যে এটি এড়ানো যেতে পারে। আমরা একটি কূটনৈতিক রেজলিউশনের দিকে কাজ চালিয়ে যাচ্ছি। অবশ্যই কোনো ধরনের উত্তেজনা এড়াতে চাই, এবং ঠিক সে কারণেই আমরা কূটনীতিতে গভীরভাবে মনোযোগ দিয়ে থাকি। ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্যারিস অলিম্পিকে আর্চারি ইভেন্টে আজ মাঠে নামবেন বাংলাদেশি আর্চার সাগর ইসলাম। বাংলাদেশ সময় বিকেল 5:30টায় ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে খেলবেন তিনি। এই পর্বটা বেশ কঠিন হতে যাচ্ছে সাগরের জন্য। প্রতিপক্ষ হিসাবে তিনি পেয়েছেন টোকিও অলিম্পিকের রৌপ্য পদকজয়ী ইতালিয়ান মাউরো নেসপোলিকে। এর আগে 25 জুলাই র্যাঙ্কিং রাউন্ডে নিজের সেরাটা দেখাতে পারেননি সাগর ইসলাম। 653 স্কোর করে 72 জনের মধ্যে 45তম হন তিনি। বাংলাদেশ থেকে এবারের আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন সাগর। তবে নেসপোলিকে হারিয়ে পরের পর্বে যেতে হলে নিজের সেরাটাই দিতে হবে দেশ সেরা আর্চারকে। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।